ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। দর্শক, জাতীয় নির্বাচন সামনে রেখে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করছেন তৈরি পোশাক খাতের বৈশ্বিক ক্রেতারা। এই কারণে এখন বাংলাদেশে আসছেন না অনেক ক্রেতা। গেল ৩ মাসে ক্রয়াদেশ কমেছে গড়ে প্রায় ৭.৫%। ফলে পূর্ণ সক্ষমতায় চলছে না অনেক কারখানা। শিল্প মালিকরা বলছেন, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে এই খাত। দর্শক, এসব নিয়ে টালি খাতায় আমাদের আজকের আলোচনার বিষয় রাজনৈতিক অস্থিরতায় পোশাক খাত নিয়ে শঙ্কা। আর আলোচনায় আমাদের সাথে আজকে যুক্ত আছেন অনলাইনে বিজিএম এর পরিচালক ডক্টর রশিদ আহমেদ হোসাইনি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক টালি খাতায়। ধন্যবাদ। শুরুতে ডক্টর রশিদ আহমেদ হোসাইনি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিজিএম এর পরিচালক হিসেবে আপনি আছেন, আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই, যেটা শুরুতেই বলছিলাম যে জাতীয় নির্বাচন সামনে রেখে আমরা প্রত্যেকবারই আসলে নির্বাচন আসলে একটা অর্থনৈতিক অস্থিরতা দেখতে পাই, যে অস্থিরতা প্রথম অভিঘাতটায় আসে আরএনজি সেক্টরে। হ্যাঁ, এবং এবারে কিন্তু তার ব্যতিক্রম নয়। আসলে পরিস্থিতিটাকে আমরা কেন রাজনীতিকরণের বাইরে রাখতে পারিনি এখনো? ধন্যবাদ আপনাকে। আসলে যেই সাবজেক্টটা আপনি নিয়ে এসেছেন, যে নির্বাচনের সামনে রেখে আমরা গার্মেন্টস উদ্যোক্তা যারা আছি, আমরা শঙ্কিত জিনিস হলে এরকম নয়। এই গার্মেন্টস সেক্টরটা যেহেতু শ্রমিক অধ্যুষিত এবং আমার বাংলাদেশের প্রেক্ষাপটে যে অনেকের একটা ধারণা যে গার্মেন্টস উদ্যোক্তারা মনে হয় কোটি কোটি টাকা কামিয়ে তারা শ্রমিকদেরকে মনে হয় ডিপ্রাইভ করে, তাদেরকে মনে তাদের ন্যায্য মজুরি মনে দিচ্ছে না। তো এই একটা আতঙ্ক এবং একটা প্রবাদ কিন্তু সবসময় রয়েছে। এটা শুধু নির্বাচনের সামনে রেখে নয়, যখনই আমরা দেখি যে আমাদের বিজিএম এর হিসাব অনুযায়ী আমাদের গার্মেন্টস ফ্যাক্টরির সংখ্যা যদিও 4,000-এর মতো, কিন্তু সরাসরি এক্সপোর্ট করে তার হিসাব হলো অলমোস্ট 22 থেকে 550-এর মতো ফ্যাক্টরি যারা সরাসরি এক্সপোর্ট করে। তা আমাদের এই গার্মেন্টস সেক্টরে সবসময় যেহেতু একটা সস্তা কথা প্রচলিত আছে যে তারা ঠিকমতো বেতন দেয় না, এই বেতনের একটা অজুহাত তুলে একটা অস্থিরতা সৃষ্টি করার একটা সুযোগ কিন্তু রয়েছে, যার কিছু প্রমাণ ইতিমধ্যে আপনাদের কাছেও আছে, আমাদের কাছেও আছে। সেটা হলো 5ই আগস্টের সময় যখন সরকার পট পরিবর্তন, যেটা গত ফ্যাসিস্ট সরকারের দেশ ত্যাগের পরে এবং জুলাই আন্দোলনে একটা অরাজকতা এবং একটা অভ্যুত্থানের সময় আসলে যা হয়, তো সেই সুযোগটা কিন্তু অনেকেই নিয়েছে বিভিন্নভাবে। আর আমাদের গার্মেন্টস সেক্টরে যারা আছে তারা যেহেতু সবাই শিক্ষিত নয়, এখানে অর্ধ শিক্ষিত, শিক্ষিতের মাত্রা হয়তো মিনিমাম শিক্ষিত রয়েছে, এই সুযোগটা সবাই নিয়ে কিন্তু এখানে একটা অরাজকতা সৃষ্টি করে। আমরা এই 5ই আগস্ট না, এর আগেও যত আন্দোলনগুলি হয়েছে, এই সেক্টরকে খুব তাড়াতাড়ি তারা ঘোলাটে করতে পারে। তো সামনে নির্বাচন আসছে, নির্বাচনের আগেও আমাদের সংখ্যা যেটা ছিল সেটা আপনার 5ই আগস্টের অভ্যুত্থান, পরবর্তীতে আমাদের ইউক্রেন যুদ্ধ, আমাদের ট্যারিফ নিয়ে এই জিনিসগুলো কন্টিনিউ চলছে, এবং এতে করে নর্মালি আমরা কিন্তু বায়ারদের থেকে ক্রয়াদেশ কিন্তু কম পাচ্ছি, কারণ বায়াররাও আতঙ্কিত যে আসলে নির্বাচন ছাড়াও এই গার্মেন্টস সেক্টর যে অরাজকতা চলছে সেটা আসলে বন্ধ হবে কিনা, বা তারা তাদের সময় মতো মালটা তাদের ওয়ার হাউসে উঠাতে পারবে কিনা, স্টোর নিতে পারবে কিনা, এটা মাথায় রেখে আরেকটা যে এসে গেল, যেটা আমেরিকার ট্যারিফের কারণে অনেক বাইরে কিন্তু আমাদের অর্ডারটা স্লো করে দিচ্ছে। কিছু অর্ডার তারা শিপ করে নিয়ে গেছে এবং কিছু অর্ডার তারা শিপ করে ফেলছে আগামী সিজন, কিছু করছে ক্যান্সেল, এই দুইটার মধ্যে আছে। যখনই এই ট্যারিফ নিয়ে দেখা গেল অনেক দেন দরবারের পরে বাংলাদেশ সরকার যথেষ্ট চেষ্টা করেছে এবং অনেক নেগোসিয়েশন করে একটা পর্যায়ে আনার পরে দেখা গেল যে আমাদের থেকেও চায়না এবং ইন্ডিয়ার ট্যারিফটা বাড়তি থাকার কারণে আমরা আমেরিকান মার্কেটে কিন্তু সুযোগ পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আর এই সম্ভাবনা তো একদিনে হবে না, কারণ একটা অর্ডারকে ম্যাচিউর করতে হলে মিনিমাম এখানে সময় লাগে 5 হইতে 6 মাস। তো 5-6 মাস আগে ম্যাচিউর করতে করতে 6 মাস পর প্রোডাকশনে যেতে পারি। কিন্তু যেই অর্ডারগুলো তখন ছিল এগুলি চলমান ছিল, চলমানতে হোঁচট খেয়ে গেল, কি কিছু শিপ করে ফেললো ফরেস্ট সিজনে, কিছু স্লো করে দিল, বাই দিস টাইম টেরিফ আসলো,
ইন্ডিয়া এবং ভারতে বেড়ে যাওয়ার কারণে ইন্ডিয়া এবং ভারত তাদের মার্কেটটা ইউরোপে তারা মুভ করে ফেললো, যে ইউরোপে আমাদের মোটামুটি একটা মার্কেট দখলে ছিল আমাদের, আমরা ভালো অর্ডার ইউরোপে আমরা করতে পারতাম। চায়না ইন্ডিয়া যখন তারা আমেরিকা হোসট খাওয়ার পরে তারা চলে গেল ইউরোপে, আমাদের মার্কেটে তারা ধরার চেষ্টা করলো এবং তারা আমাদের থেকেও কম দামে তারা এখানে অফার করে কিছু অর্ডার নিয়ে গেছে। ইউরোপে আমাদের কিছু অর্ডার কমে গেল, আর আমেরিকাতে আমরা অর্ডার বাড়ানোর জন্য যে জিনিসটা দরকার সেটার জন্য সময় সাপেক্ষ, সেটা প্রাইজিং হচ্ছে। এখন তারা কতটুকু কিনবে, টেরিফের কারণে যেটা হলো, এই টেরিফটা তো মেইনলি অর্থাৎ এখানে সময় সাপেক্ষ বিষয় নিশ্চয় আছে। আপনার কাছে এই বিষয়ে আমরা আলোচনায় আসবো। আবারও ফিরবো ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে আসতে চাই। ডক্টর রশিদ আহমেদ হোসাইনি তিনি তার পর্যবেক্ষণ তুলে ধরেছেন। এই মুহূর্তে পোশাক খাত নিয়ে আসলে আপনার পর্যবেক্ষণটা জানতে চাই, আসলে রাজনৈতিক অস্থিরতার সময়টাই। হ্যাঁ, পোশাক খাতে আমাদের যে অস্থিরতা সেটা কিন্তু চলমান আছে। মানে এই 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান এরপরে কিন্তু আমরা দেখেছি যে শিল্পাঞ্চলগুলোতে যে অস্থিরতা, সেটা কখনো কখনো রাস্তায় বহিঃপ্রকাশ ঘটেছে, কখনো কখনো ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। সেগুলা কিছু কিছু সময় আমরা দেখেছি যে এই সরকারের যে প্রচেষ্টা এবং একই সঙ্গে যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে এটা চেষ্টা, মালিক পক্ষেরও এখানে ছাড়, এই জিনিসগুলো ছিল। কিন্তু এই আমরা দেখেছি যে মাঝে মাঝেই আসলে শ্রমিকরা বাইরে এসছে বা আসছে। আর আরেকটা বিষয় যেটা আসলে মালিকেরা এই মুহূর্তে একটু চিন্তিত হয়েছেন যে যে এখন যে আমাদের একটা শ্রম অধ্যাদেশ হলো, তো সেটার ফলে আবার কি হবে। তার কারণ মাত্র 20 জন শ্রমিক হলেই কিন্তু মানে তাদের সিগনেচারে কিন্তু এখন সংগঠন করা যাবে। যদিও অনেকে এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন, বিশেষ করে যে আমাদের যে আইএলওর যে কনভেনশন, তারপর ইন্টারন্যাশনাল যে সমস্ত কনভেনশনগুলো আছে, তো সেগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ। কিন্তু তারপরেও এই যে সমস্ত যে শ্রমিক আন্দোলন সেগুলো চলমান থাকার সঙ্গে সঙ্গে এইটা আবার নতুন করে কোনো সমস্যা তৈরি করে কিনা, তো সেটা নিয়েও কথাবার্তা আছে। আর একই সঙ্গে যে রাজনৈতিক যে কথাবার্তা বলা হচ্ছে যে যেহেতু সামনে নির্বাচনের আগে অনেক ঘটনাই তো আমরা দেখছি রাজপথের বাইরে, তো সেগুলোকেও যে আমলে না নিলে কিন্তু চলবে না। তো সেই বিষয়গুলো সম্পর্কে যে এই মার্কেট ইন্টেলিজেন্স যেগুলো বায়ারদের মধ্যে আছে, সেটা কিন্তু আমরা হয়তো বাইরে থেকে জানি না, কিন্তু তারা কিন্তু খুব ভালোভাবে খোঁজ খবর করেন। সুতরাং তারা মনে করছেন যে নির্বাচনের আগে যদি কোনো রকমের রাজনৈতিক বিপর্যয় ঘটে বা কোনো ধরনের সংঘর্ষ হয় বা রাজপথে কোনো ধরনের আন্দোলন বা উত্তপ্ত হয় পরিস্থিতি, তাহলে সেক্ষেত্রে তাদের অর্ডারে কি হবে। তার কারণ আমরা যে ধরনের আসলে এই ডেডলাইনের মধ্যে থাকি, বিশেষ করে আমাদের যে এই এলসি খোলা থেকে শুরু করে যে পুরো যে র মেটেরিয়াল ইন্টিমেট গুড নিয়ে এসে প্রসেস করে তারপরে এই প্রোডাক্টটা তো দিতে হয়, আপনার শিপমেন্ট এগুলো আছে। তো এর মধ্যে কোথাও যদি কোনো একটুখানি এদিক ওদিক হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই পণ্যটা গিয়ে পৌঁছাবে না এই ক্রেতা শিল্পে। তো এখন এইটাই হচ্ছে মূলত তারা চিন্তার মধ্যে ফেলছেন, এবং সেভাবে হিসাব করে তারা আসলে মনে করছেন যে বাংলাদেশ একটু ঝুঁকিপূর্ণ জায়গা, মানে অন্তত সেটাই মনে হচ্ছে মানে ক্রেতাদের দিক থেকে। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা থাকুন আমাদের সাথে। আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই, বিরতির পর ফিরে এসে আপনাদের সাথে আমরা আবারও আলোচনায় ফিরবো। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। আমাদের আজকের আলোচনার বিষয় রাজনৈতিক অস্থিরতায় পোশাক খাতের শঙ্কা। আবার আলোচনায় ফিরছি ডক্টর রশিদ আহমেদ হোসাইনি। বিরতির আগে আপনি যেমনটি বলছিলেন ট্যারিফ নিয়ে, ট্যারিফের সাথে যে যুক্তরাষ্ট্রের সাথে চীন এবং ভারতের যে ব্যবধান, সেই ব্যবধানটা নেওয়ার সুযোগ আমাদের আছে, কিন্তু তাদের কূটনৈতিক তৎপরতা যদি সেই চুক্তি তারা যদি আরও কম শুল্কে করতে পারে, সেই জায়গায় নিশ্চয়ই আমাদের একটা প্রতিযোগিতা তৈরি হবে। সেই জায়গায় আমাদের করণীয়টা কি? আর সেই ট্যারিফের জায়গাটা আপনি যে বিশ্লেষণটা করছিলেন সেখান থেকে আবার শুরু করতে পারেন চাইলে। আমি যে কথাটা বলছিলাম যে আমরা যখনই ইন্ডিয়া এবং চায়নার উপরে ট্যারিফটা বেড়ে দেওয়ার কারণে আমরা ইউরোপ মার্কেট থেকে তারা চলে গেল ইউরোপ মার্কেটে। আমাদের ইউরোপ মার্কেট তো আস্তে আস্তে হারাচ্ছে, কারণ তারা ওখানে গিয়ে যেহেতু তাদের র মেটেরিয়ালস এবং ব্যাকওয়ার্ড দিকে তাদের পর্যাপ্ত আছে, তারা অনেক কম দামে তারা ওখান থেকে অর্ডারগুলো ধরে ফেলছে। কিন্তু আমরা কিন্তু কম দামে পাচ্ছি না কেন? যেহেতু আমাদের র মেটেরিয়ালস ম্যাক্সিমাম চায়না এবং ইন্ডিয়া থেকে আনতে হয়। এই কারণেও কিন্তু গার্মেন্টস সেক্টরের কিছু অর্ডার আমরা ইতিমধ্যে হারিয়ে ফেলেছি। দ্বিতীয়ত যেটা বা আমার যে আলোচক যিনি আছে যে বলেছেন কথাগুলি, যথার্থ কথাগুলি বলেছেন, যে যখনই বাংলাদেশে রাজনীতিতে নির্বাচন আসে, নির্বাচন সময়ে বিভিন্নভাবে কিন্তু মাঠটা উত্তপ্ত হয়ে ওঠে। আর উত্তপ্ত হওয়ার কারণে অনেকে অনেক সুযোগ নিতে চায়, যেহেতু আমাদের এই দেশের বিরুদ্ধে
অর্থনীতির বিরুদ্ধে আমাদের পার্শ্ববর্তী দেশ যারা আছে প্রতিযোগিতায়, যে কিভাবে আমাদের বাজারটা, আমাদের মার্কেটটা দখল করতে পারে এবং আমাদের অর্ডারগুলি তারা শিপ করে নিতে পারে, এর জন্য কিছু আন্তর্জাতিক চক্রান্ত কিন্তু এখানে আছে। দুটা মিলিয়ে কিন্তু এই সময় একটু সুযোগ সন্ধানী যারা, তারা সুযোগ নিয়ে এই সেক্টরটা উত্তপ্ত করে তোলে, যার কারণে শ্রমিকদেরকে আমরা তখন কন্ট্রোলে আনা খুব টাফ হয়ে যায়। দ্বিতীয়ত, এই যে বায়াররা যারা প্রত্যেকটা জিনিসেই ইনভেস্ট করার আগে ইনভেস্টররা, তারা তাদের ইনভেস্টের প্রফিটের নিশ্চয়তা তারা চায় যে প্রফিটটা হবে কিনা। এখন যদি তারা অর্ডার প্লেস করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, নির্বাচনে কি হচ্ছে সবাই তাকিয়ে আছে যে নির্বাচনে কি হয়, নির্বাচন হওয়ার পরেই তারা হয়তো যখন দেশে একটা গণতান্ত্রিক সরকার আসবে, তাদের সুন্দর নীতিমতো দেশ চালাতে যাবে, তখনই তারা আস্থা ফিরে পেলেই কিন্তু তারা অর্ডার প্লেস করবে। এই মুহূর্তে তারাও কিন্তু আস্থাহীনতায় ভুগছে যে নির্বাচনে কি হচ্ছে, টার্মলি হয় কি না, কে নির্বাচনে জয়ী হয়ে আসে। সবকিছু মিললে এই মুহূর্তে গার্মেন্টস সেক্টরে আমরা যারা উদ্যোক্তা আছি, আমরা কিন্তু আসলেই আতঙ্কিত, তবে আমরা নিরাশ না। আতঙ্ক তো সবসময় থাকে, নির্বাচন আসলেও থাকবে, নির্বাচনের পরও থাকে, এবং সবসময় একটা না একটা প্রবলেম আমাদের কন্টিনিউ ফেস করে যেতেই হয়। তো আমি মনে করি এই নির্বাচনকে সামনে রেখে টেরিফের কারণে সবকিছু মিলে আমরা এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটি কারখানা পূর্ণ প্রোডাকশন ক্যাপাসিটি আমরা চালাতে পারছি না। অনেকের অর্ডার কমে গেছে এবং নতুন অর্ডার আসছে না। এ নিয়ে আমরা কিন্তু একটু আতঙ্কগ্রস্ত কিন্তু আছি। তো আমার মনে হয় যেভাবে বিজিএমই, বিকিএমই সহ সবাই চেষ্টা করতেছে, আমরা হয়তো ফিরে পাবো, বাট এই মধ্যে সময় কিন্তু চলে যাবে। এই সময়ে যদি গার্মেন্টস সেক্টরের পাশে সরকার যদি না দাঁড়ায় পাশে এসে, তাহলে একটি সেক্টরে টিকে রাখা অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়বে। কারণ রাজনীতিতে কি হয়, গণতান্ত্রিক সরকার থাকে তখন এক ধরনের পরিস্থিতি থাকে। এখন তো আসলে একটি স্বৈরাচার সরকারকে হটানোর পরে যারা এখন ক্ষমতা আছে, তারা ইন্টেরিয়র গভর্নমেন্ট, তারা একটা সময়ের জন্য আসছে, রাজনীতিক অঙ্গনে ডে বাই ডে উত্তপ্ত হচ্ছে। কেউ চাচ্ছে হানা ভোট আগে পরে, পিয়ার পথ, অনেক কিছু নিয়ে কথাবার্তা চলছে। এতে করে আমরা আতঙ্কিত, এবং এই কারণে যে কখন যে এই সেক্টরটাকে একটা অরাজকতা নিয়ে আসে, তখন এটা আমাদের কন্ট্রোল কিন্তু বাইরে চলে যাবে। সো আমরা কিন্তু আসলেই এই অর্ডার কমে যাওয়া, নির্বাচন সামনে আসা, ডে বাই ডে কিন্তু সহিংসতা বাড়ছে, এগুলি নিয়ে আমরা কিন্তু আসলেই একটু চিন্তিত যে আমরা কিভাবে সার্ভাইভ স্বাভাবিক করে বিষয়। যাই। এই সময় আসলে ব্যবসায়িক একটা অর্থনৈতিক প্রেক্ষাপটে যে অভিজ্ঞতা আছে সেটা নিয়ে ব্যবসায়ীরা চিন্তিত হবেনি। আপনি থাকুন আমাদের সাথে। ডক্টর মাহফুজ কবির, আরেকটি বিষয় আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে, আমরা শ্রীলঙ্কাতেও পট পরিবর্তন দেখেছি, নেপালও পট পরিবর্তন দেখেছি, কিন্তু তারা পট পরিবর্তনের পর তারা যারা বিরোধী দল আছে বা তারা সরকার প্রধান সবাই কিন্তু একসাথে হয়ে দেশের অর্থনীতির স্বার্থে পর্যটন খাতটাকে সবকিছুর জায়গার ঊর্ধ্বে রেখেছে, রাজনীতিকরণের বাইরে রেখেছে। কিন্তু আমাদের এখনো পট পরিবর্তন হয়েছে, সেই জায়গায় এসে আমরা দেশের অর্থনীতির স্বার্থে আমাদের যেটা দিয়ে মূল আমাদের বৈদেশিক মুদ্রাটা আসে, সবচেয়ে বড় সেক্টর যেটা, সেটাকে কেন আমরা এখনো সেই রাজনীতিকরণের বাইরে রাখতে পারিনি? আপনার কি মনে হয়, আপনার পর্যবেক্ষণ কি বলে? না, আসলে এই সরকার, অন্তর্বর্তী সরকারের যে তিনটি মূল যে তাদের প্রায়োরিটি, তার মধ্যে প্রথমটা হচ্ছে সংস্কার, দ্বিতীয়টা হচ্ছে বিচার, এবং তৃতীয় হচ্ছে নির্বাচন। এবং যে টাইমলাইনটা ছিল, তো সেই টাইমলাইনের মধ্যে থেকে কিন্তু তারা কাজ করছে। আমি মনে করি যে তারা গ্রামাটিক্যালি কারেক্ট। কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে আপনার প্রায় ১.৫ বছরের মতো সময়ে কিন্তু অর্থনীতি বসে থাকবে না। এই অর্থনীতির জন্যও কিন্তু সমান তালে অর্থনীতি কাজ একটা করতে চলমান হবে। প্রক্রিয়া, গতিশীল প্রক্রিয়া, সেটার গতি হ্যাঁ, তো আসলে থামানো যাবে না। হ্যাঁ, তো এখানে আসলে একটা প্রায়োরিটি থাকা উচিত ছিল অন্তত অর্থনীতি, যে এখানে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, এবং একই সঙ্গে যে ক্রিটিক্যাল সেক্টরগুলো আছে, বিশেষ করে যে গার্মেন্টস সহ অন্যান্য যে সমস্ত বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত, প্রত্যেকটা খাতের মধ্যে সুশাসন নিয়ে আসতে হবে, এখানে স্থিতিশীলতা আনতে হবে, এবং এই খাতগুলোতে কোনো আঘাত আসা যাবে না, শিল্পাঞ্চলে কোনো অস্থিরতা তৈরি হতে দেওয়া যাবে না। তো এই বিষয়গুলো সম্পর্কে যদি একটা ডিটারমিনেশন থাকতো, তাহলে সেক্ষেত্রে সবাই খুশি হতেন। তো এখন আসলে আমরা তো আসলে সেভাবে দোষও দিতে পারি না, তার কারণ এই যে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু আসলে একটা এক্সপার্ট লেড গভর্নমেন্ট, তারা কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট নয়। সুতরাং তাদের একটা সীমাবদ্ধতা আছে। কিন্তু একই সঙ্গে ব্যবসায়ীদেরকেও আসলে একটুখানি প্রোঅ্যাক্টিভ হতে হবে, যে কিভাবে আরো আসলে এই যে এখন একটা মানে সময় চলছে, আমি বলবো যে দুঃসময়ই বটে, তো সেই সময়ে আসলে কিভাবে ব্যবসা বাণিজ্যকে স্বাভাবিক অন্তত রাখা, এবং এইখানে কোনো ধরনের অস্থিরতা তৈরি হতে না দেওয়া, তাদেরও যথেষ্ট দায়িত্ব আছে। হ্যাঁ, সরকারের দায়িত্ব প্রাথমিক, কিন্তু একই সঙ্গে তারা তাদের নিজস্ব চেষ্টার মধ্যে থেকেও কিন্তু এই কাজগুলো করতে পারে। তবে আমি বলবো যে এখন যেহেতু অর্ডার কমে গেছে, আর
এখন আসলে সামারের অর্ডারটার টাইমটাও কিন্তু চলে গেছে অলমোস্ট আর কি। হ্যাঁ, তো এরপরে আসলে কি, তো এটা একটু আমাদের চিন্তা করতে হবে। তো গ্লোবাল মার্কেটে প্রবলেম থাকবে, কিন্তু অন্তত আমাদের স্ট্র্যাটেজিগুলো যেন অন্তত আমাদের যারা প্রতিযোগী আছে তাদের চাইতে খারাপ না হয়, তো সেটার কথা চিন্তা করতে হবে। আর এট দ্য সেম টাইম আমি মনে করি যে আমাদের যে সমস্ত মিশনগুলো আছে, বিশেষ করে যে কমার্শিয়াল উইংগুলো আছে, তাদের এখন আসলে খুবই প্রোঅ্যাক্টিভ হতে হবে। তাদের নিজেদের চেষ্টা করতে হবে যাতে করে আমাদের এই যারা এক্সপোর্টার, তারা যাতে নতুন নতুন মার্কেটে ঢুকতে পারেন, এবং তার জন্য যে প্রয়োজনে যে ওই সমস্ত দেশের বাইরের সাথে আসলে কন্ট্যাক্টটা করিয়ে দেওয়া। তো এইভাবে করে আসলে অস্থিরতা থাকলেও আমি মনে করি যে গভর্নমেন্টের যে উইংগুলো আছে, তো সেই উইংগুলোর আসলে একটু প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত, এবং কূটনৈতিক একই সঙ্গে তৎপরতাকে আমাদের আসলে যারা কাজে লাগানো উচিত বলে মনে করছেন। নিশ্চয়ই অবশ্যই। আপনি এবং থাকুন আমাদের সাথে। ডক্টর হ্যাঁ, মাহফুজ কবির, আপনার প্রতিযোগী ডক্টর রশিদ আহমেদ, আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে এই যে যেমনটি বলছিলাম, মাহফুজ কবিরের সাথে যেটা আলোচনা করছিলাম, বিভিন্ন দেশের পট পরিবর্তনের চিত্র আমরা দেখলেও তারা অর্থনীতিকে রাজনীতির বাইরে রাখতে পেরেছে। সেটা নিশ্চয়ই আমরা নানা কারণে পারিনি, বা সেই অভিজ্ঞতা আমাদের সেই সক্ষমতা হয়তো বা নেই, যেহেতু একটা শ্রমঘন পরিবেশ। সেই জায়গায় এই যে এই অভিজ্ঞতাগুলো একটার পর একটা আসে, সামনের দিনগুলোতে আসলে আপনাদের প্রস্তুতি কি, পরিকল্পনা কি? আসলে ধন্যবাদ আপনাকে। পরিকল্পনা তো আমরা নেওয়ার চেষ্টা করি, কিন্তু পরিকল্পনা হোঁচট খেয়ে যায়। সে হোঁচট খেয়ে যায় কিভাবে? যে আমরা যেভাবে সরকারের কাছে বা বিভিন্ন সংস্থার কাছে বারবার আমরা গিয়ে বলি যে আমাদের ব্যবসাটা চালানোর জন্য, স্মুথ রাখার জন্য এই জিনিসগুলো করে দেওয়া দরকার। তো আসলে আমরা বাংলাদেশের আমলাতান্ত্রিক জটিলতার কারণে এবং আমাদের যেটা হচ্ছে সম্মিলিত একটা প্রচেষ্টা না থাকার কারণে আমরা কোনো কিছু পারে উঠি না। যেমন ফর এক্সাম্পল আপনি দেখেন, আমরা যে সক্ষমতা বাড়াবো, আপনি কিভাবে বাড়াবেন? আপনি দেখেন এই যে শ্রম আইন যেটা হলো, এই শ্রম আইনে যদি আমরা দেখেন যে আমরা আইএলও-কে মানবো, সব মানবো, ফলো করব, ২০ জনকে নিয়ে একটা শ্রমিক সংগঠন করা যায়। আর একটা ফ্যাক্টরিতে কিন্তু ১০০ না, আমাদের মিনিমাম ছোট আড়ার ফ্যাক্টরিতে কিন্তু ৩০০-র উপরে শ্রমিক থাকে, এবং বড় বড় ফ্যাক্টরি কিন্তু ৪,০০০, ৭,০০০, ৮,০০০ শ্রমিকও থাকে। তাহলে যদি আমাদের একটা ফ্যাক্টরিতে ৫টা ধরে শ্রমিক সংগঠন হয়ে যায়, তাহলে সেখানে ফ্যাক্টরি কিভাবে কন্ট্রোল করবেন? এখন শ্রমিকদের যারা আমরা শ্রমিকদের অবশ্যই অনার করি, তারা না থাকলে আমরা উদ্যোক্তারা জিরো হয়ে যাবে। কিন্তু শ্রমিকদের মধ্যে কিছু অসাধু লোক তো ঢুকে তারা একটা অসাধু পরিবেশ সৃষ্টি করে। এটা হলো এক। দ্বিতীয়ত আপনি দেখেন যে যেটা আমাদের এই বিশেষ করে চিটাগাং পোর্ট নিয়ে যেটা হয়ে গেল, আমরা যে বায়ারদেরকে বলবো ঠিক আছে আমরা তোমাদের এই বেনিফিট দিব, আমরা তো বেনিফিট দিতে পারছি না। বিকজ একটা বাংলা ওয়ার্ল্ডে কোনো রেকর্ড আপনি পাবেন না যে আমাদের চিটাগাং পোর্টটা কিন্তু একটা লাভজনক প্রতিষ্ঠান। এটা লাভজনক প্রতিষ্ঠান থাকার পরে কোন কারণে কোন আলোচনা ছাড়া এখানে বাড়িয়ে দিল ৪৭% এখানে ট্যাক্স বাড়িয়ে দেওয়া হলো। এটা তো আমাদের সক্ষমতা হারাচ্ছি আমরা এখানে। অর্থাৎ আপনি যেটাকে দেখেন আলোচনা নিশ্চয় স্টেক হোল্ডারদের সাথে একটা বসে আলোচনা করাটা খুবই জরুরি নিশ্চয় ছিল। ডক্টর রশিদ আহমেদ হোসেন এবং মাহফুজ কবির, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ইসলামী ব্যাংক তালিকাতে এসে আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। ধন্যবাদ। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে আজ এ পর্যন্ত। দেখা হবে আগামী পর্ব অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন ডিবিসি নিউজের সঙ্গেই।